আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার্স। আজকে আপনাদের দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দেখুন, প্রতিদিনের মতো টপ 10 এ যাওয়ার আগে বিএসসির ইন্ডেক্সটা অ্যানালাইসিস করে দেখাবো এবং মার্কেট বিশ্লেষণ করে আসি। দেখুন, মার্কেট গতদিন বলেছিলাম ইন্ডেক্স বাড়বে এবং ইন্ডেক্স একটা ব্রেকআউট নিচ্ছে। তো আজকে কি হয়েছে, 64 পয়েন্ট ইন্ডেক্স বেড়েছে। এখন ইন্ডেক্স বাড়ার সাথে সাথে কারো কারো স্টক বেড়েছে, যারা ট্রেন্ডে ছিলেন হঠাৎ করে দেখছেন আপনাদের শেয়ার হঠাৎ করে থেমে গেছে বা যে কোনো অন্যদিকে মার্কেট টার্ন করেছে। এই যে হঠাৎ করে দোলাচল হেজিটেশন, এই জায়গায় কি করবেন এখন? এই মার্কেট যখন একটা দিকে ডাইনামিক চেঞ্জ আসে, দুই একদিন এদিক সেদিক ধোঁয়াশা করে তার আসল সেক্টর আসল দিকে মার্কেট গতি নেয় বা ফিরে যায়। তো এই যে এক দুই দিন কোনো একটা সেক্টর হঠাৎ করে বাড়বে, হঠাৎ করে ফান্ড যাবে, হঠাৎ করে ওই সেক্টর টানবে না, কিছু ব্লাফ দিবে, এটা হচ্ছে স্মার্ট মানি এবং গেমলারদের কিছু আপনাদেরকে ধোঁয়াশায় রাখবে। এই সিচুয়েশনটা আপনারা কি করবেন? এই সিচুয়েশনটা আপনারা নিজেকে কন্ট্রোল রেখে আপনার স্টক যদি মনে হয় পোর্টফোলিও সাজানো ঠিক আছে, সেই অবস্থায় নিজে স্থিতিশীল থেকে জাস্ট মার্কেটটাকে কোন দিকে যায় এটা অবজার্ভ করেন। এরপরে যাওয়া কনফার্ম হলে প্রয়োজনে 5 টাকা 10 টাকা বাড়তি দিয়ে কিনবো, কিন্তু হঠাৎ করে একদিকে চলে যাচ্ছে আপনি দৌড় দিলেন, আর একদিকে চলে যাচ্ছে আপনি দৌড় দিলেন। এর চেয়ে ফান্ডটাকে যেখানে আছে সেখানেই রাখুন অথবা ফ্রি রাখুন। ঠিক আছে, মেন কথাটা বললাম। চলুন দেখে আসি প্রতিদিনের মতো ডিএসসির ইন্ডেক্সটা। এই যে ডিএসসির ইন্ডেক্স কালকে বলেছিলাম এখানে একটা ব্রেকআউট নিচ্ছে, আজকে দেখুন সুন্দর একটা, ওকে নিতেই হবে, বাড়তেই হবে। এগুলো হচ্ছে যে এগুলোই টেকনিক্যাল অ্যানালাইসিসের সৌন্দর্য। আমি কিন্তু গতকাল বলে দিলাম, আমার তো বলতে পারার কথা না, কেন পারলাম? এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস ডিটেক্ট করতেছে মার্কেট আজকে পারবে। এই যে এখানে দেখুন এই চার্টগুলা, বার চার্টেও এগুলা থেকে আজকে উপরে গেল, তার মানে কি ঈদ পরবর্তী কালকে এবং ঈদ পরবর্তী মিনিমাম এই যে এতটুকু রেঞ্জ কয়দিন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, অন্তত 15 দিনের একটা মার্কেট ভালো এক্সপেক্ট করতে পারেন। তো এখন চলুন দেখে দেখে আসি সেক্টর ওয়াইজ। দেখুন কোন সেক্টর আসলে আজকে কি করলো। ব্যাংক সেক্টর এখনো ডাউন ট্রেন্ড, কোনো সিমেন্ট সেক্টর একটু থামছে, ঘুরবে, তার মানে কি সিমেন্ট সেক্টরটাকে আপনারা মার্কেট ঘোরার সাথে সিমেন্ট সেক্টর সিগনিফিকেন্ট হতে পারে, এখনই না। আপনি যে দেখেন এমএসসিডি এইখানে রোজ এখানে আছে একটা ক্রস করা, দেখেন এই যে ঘুরলো, এইটা সিমেন্ট সেক্টর একটা সিগনিফিকেন্ট আপনাকে সিগন্যাল দিচ্ছে। তাহলে আপনি কি করবেন? আপনি সিমেন্ট সেক্টরটাকে নোট করে রাখবেন। সিমেন্ট আমি নোট করলাম আপনাদের সাথে সাথে, আপনারাও নোট করে ফেলেন। এরপরে পরের সেক্টর দেখে আসি চলুন। সিমেন্ট সেক্টরের পরে সিরামিক সেক্টর। সিরামিক সেক্টর এই যে বাড়ার পরে কমতে ছিল, এখানে এসে ডাউন ট্রেন্ড আছে। সিরামিক সেক্টর মার্কেট বাড়লেও কিন্তু ট্রেন্ড ডাউন ট্রেন্ড, তো সিরামিক সেক্টরে এই মুহূর্তে যাবেন না। এরপরে কর্পোরেট বন্ড সেকশন কি বলে, এটাও যাবেন না। ইঞ্জিনিয়ারিং সেক্টর নিচের দিক থেকে একটু ঘোরার চান্স দেখা যাচ্ছে, ও ঘুরতে পারে, মার্কেট লিডে গেলে ও লিডে যাবে ওরকম। এই যে দেখেন এখান থেকে যে ঘোরার প্রস্তুতি নিচ্ছে, এখনো কিন্তু ঘুরে নেই, যখন ঘুরে যাবে তখন আপনি হচ্ছে ঢুকবেন, আগে অ্যাডভান্স ঢোকার দরকার নেই। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে অলরেডি ঘুরে যাওয়া দিকে আছে। ফুড অ্যান্ড অ্যালাইড এটা কি প্যারালাল না, বাড়তেছে না কমতেছে, কোনো ট্রেন্ড নাই, তাহলে ফুড অ্যান্ড অ্যালাইডে যাওয়ার আপাতত দরকার নেই। ফুয়েল অ্যান্ড পাওয়ার কি করলো? ফুয়েল অ্যান্ড পাওয়ার কিন্তু অনেক আগেই টার্ন নিয়ে নিয়েছে। কোন কোন স্টক বেড়েছে আপনারা খেয়াল করেছেন কিনা? আগেই একটাও এমএসসিডি ক্রস করে উপরের দিকে ওঠার চেষ্টায় আছে। ইন্স্যুরেন্স সেক্টর এখান থেকে আবার একটা আপ হবে কয়েকদিনের জন্য বোঝা যাচ্ছে। আইটি সেক্টর কি বলে? আইটি সেক্টরও প্যারালাল, কোনো অবস্থানে জুট সেক্টর ডাউন হবে, জুট সেক্টর থেকে সাইড লাইনে থাকেন। লাইফ সেক্টর কি করবে? লাইফ সেক্টর এখনো প্যারালাল, কোনো সিচুয়েশন আসে নাই, কিন্তু এই যে লাইফ সেক্টরে একটা পজিটিভ, এখানে দেখেন একটা এনগালফিং করেছে, এই এনগালফিংটা পজিটিভ, এখান থেকে হয়তো ঘুরে যেতে পারে। আর এখানে যে যে ডাব্লিউ আকৃতির একটা প্যাটার্ন করতেছে,
তো এখানে বাড়তে পারে। লাইফ সেক্টরটাকে আপনারা পজিটিভলি নিতে পারেন। এরপরে চলুন দেখে আসি পরের কোন সেক্টর। লাইফ সেক্টর পর্যন্ত দেখা হলো। হ্যাঁ, এরপরে মিসসেলেনিয়াসে কি আছে? ট্রেন্ড এখান থেকে ডাউন হতে পারে। সো মিসসেলেনিয়াস বাদ রাখবেন। মিউচুয়াল ফান্ড কি করতেছে? এখান থেকে এখনো ট্রেন্ডের কিছুই হয়নি। পেপার অ্যান্ড প্রিন্টিং এও কিছু করেনি। ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস ও কিছু করেনি। ঘুরতে চেষ্টা, সার্ভিসের কোনো অবস্থা নেই। এসএমই সেক্টর অবস্থা নেই। ট্যানারি সেক্টর ডাউন ট্রেন্ডে আছে। টেলিকমিউনিকেশন এখানে থেকে হালকা ঘুরতে পারে। টেক্সটাইল এখনো ডাউন ট্রেন্ডে আছে। টেক্সটাইল কিন্তু সবচেয়ে ডাউন ট্রেন্ডে। টেক্সটাইল থেকে এই যে ট্রাভেলস এন্ড লেজার, এই সেক্টরটা গতকালকে বলেছিলাম যে এই সেক্টরের শেয়ার সিলেকশন করুন। এই সেক্টরটা সবচেয়ে স্ট্রং। তাইলে সেক্টর ওয়াইজ যদি এই মুহূর্তে দেখেন, ট্রাভেলস এন্ড লেজার এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং সেক্টর। সেক্টরাইজ পছন্দ করলে এই সেক্টর নেবেন, আর যদি ইন্ডিভিজুয়াল করেন তাহলে অন্যান্য শেয়ার পছন্দ করতে হবে। এখন চলুন প্রতিদিনের মতো চলে যায় টপ 10-এ। টপ 10-এর আজকে শুরুতে ছিল এনসিসি ব্যাংক, দ্বিতীয় এশিয়াটেক ল্যাব, তৃতীয় নাহি ক্যাব, চতুর্থ সিটি ব্যাংক। আজকে অনেক ব্যাংক ঢুকে পড়েছে দেখতেছি। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, জিকিউ বল পেন, খান ব্রাদার্স, অ্যাপেক্স ট্যানারি, যমুনা ব্যাংক। ১, ২, ৩, ৪ অলরেডি ৪টা ব্যাংক ঢুকে পড়েছে। তার মানে কি মার্কেট ঘোরার সময় একটু ব্যাংক বাড়তে পারে, এটাই। তো ব্যাংকে আমরা যাব না, ব্যাংক বাড়ুক, এখন ব্যাংকের কোনো সময় নাই। এরপরে ছিল টপ 10-এর বাইরে ছিল দেশবন্ধু, এসআই পিএলসি, এমারেন্ট অয়েল, নাভানা ফার্মা, সোনারগাঁ, সাপোর্ট, রিলায়েন্স ইন্স্যুরেন্স, কপারটেক, বিএনআইসিএল, আরডি ফুড, মেঘনাপেট, অ্যাপেক্স স্পিন, রবি, কনফিডেন্স সিমেন্ট, লাফার্জ, মুজাফফর স্পিনিক্স, সিভিও পেট্রো। এগুলা দেখে কোনটা সিলেক্ট করা যায়। ফাইনালি আমরা টপ 5-এ চলে আসবো। প্রথমে চলুন, আজকে যেহেতু অনেকগুলো ব্যাংক চলে এসেছে, আপনাদের ব্যাংক একটু দেখাই, না হলে পরিস্থিতি বুঝতে পারবেন না। ডাউন ট্রেন্ডে জাস্ট একটা ক্যান্ডেল পজিটিভ, এটাকে পজিটিভ মোটেই ধরা যায় না। এরপরে মার্কেট বোঝার জন্য আজকে ব্যাংক দেখতেছি, ব্যাংক কিন্তু কেনার জন্য কোনো ব্যাংক কি করতেছে না। মার্কেটটা বুঝার আসলে ব্যাংকের দিকে ফান্ড যাচ্ছে কিনা। এখানে যে একটা 3টা দিনের পর একটা ছোট রেড হয়েছে, তার মানে কি ও কন্টিনিউশন প্যাটার্নে আসে। পরের দিন আবার দেখবেন একটা বড় গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। ও কিন্তু থামবে না, এখান থেকে আরো যাবে। সো এশিয়াটিক ল্যাব ঠিক আছে। এরপরে পরেরটা কি ছিল? আরেকটি মনে হয় ব্যাংক, ও নাহি ক্যাব, নাহির পরে সিটি ব্যাংক। তাহলে নাহি দেখে আসি কি বলে নাহি। নাহি ক্যাব বলেছিলাম ৩৯ টাকায় যাবে, এই যে এখান থেকে ব্রেকআউট করে দেখেন আজকে ৩১। ও আরো ৭-৮ টাকা একটা এখান থেকে গ্যাপ আছে। নাহি ক্যাব নিতে পারেন, নাহি ক্যাব অনেক স্ট্রং আছে। আপনারা নাহি ক্যাব নিলে এখান থেকে ৩৮ যদি হয়, এখনো ৭ টাকা ৮ টাকা বা ৩৯ হলে ৭-৮ টাকা প্রফিট পাবেন। ৩১ টাকা শেয়ার ৫-৬ টাকা প্রফিট পেলে খারাপ না তো, এটা নিতে পারেন। স্ট্রেংথ অনেক স্ট্রং। এরপরে চলুন দেখে আসি সিটি ব্যাংক। সিটি ব্যাংক কেন টপ 10 ঢুকে পড়লো? এই যে নিচের থেকে ও ঘোরার চেষ্টা আছে। ও কিন্তু বেশি যাবে না, অনেক লোয়ারে ছিল তাই একটু প্রাইজিং করতেছে, এই জাস্ট। ব্যাংকে ভুলেও যাওয়া যাবে না এখন। তারপরে ক্রিস্টাল ইন্স্যুরেন্স দেখে আসি। ক্রিস্টাল ওই যে বলেছিলাম অনেক নিচের থেকে উঠতেছে তাই একটু বাড়বে। ঠিক তাই দ্বিতীয়, আজকে তৃতীয় দিন বাড়লো। ও আজকে এই যে এটা ক্রস করতেছে। তো এখানে বলেছি যে 85 পর্যন্ত আসার একটা এবিলিটি রাখে। এইসব জায়গায় এইসব পয়েন্টে শেয়ার কিনে কিনে প্রফিট করার কিন্তু সুযোগ আছে। আর আমি ফেয়ারলি যে স্টকগুলো ভালো করার সম্ভাবনা থাকে, কোথায় যাবে, কি হতে পারে, সেগুলো নিয়ে বলি। একজন কমেন্টস করেছেন যে আপনি প্রতিদিন অনেকগুলো শেয়ার করেন। আমি আসলে অপটিমাইজ করে সার্চিং করে যে 10টা শেয়ার সবচেয়ে ভালো করার সম্ভাবনা থাকে সেখান থেকে প্রতিদিন 2-3টা বলি, এবং গত অনেক দিন ধরে ডোমিনেজ, এশিয়াটিক ল্যাব, ড্যাফোডিল বারবার বলেছি। সো লিস্টে প্রায় এগুলাই ঘুরে ফিরে টপ 10, টপ 2, টপ 3-তে ছিল। টেকনো ডাকছিল, বাইরে তো আর কিছু সাজেস্ট করি নাই। জাস্ট বলি ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু স্টক ওয়াইজ যদি বলেন এই 2 মাসে সাজেস্ট করেছি 5টা 7টার মধ্যেই থাকতে বলেছি। এগুলাই ঘুরে ফিরে, হয়তো আজকে বলতেছি টেকনোড্রাগ, কারণ কারেকশনে চলে যাচ্ছে যখন টেকনোড্রাগ, তখন বলতেছি এশিয়াটিক ল্যাব।
এশিয়াটিক ল্যাব থেকে অ্যাপেক্স স্পিন থেকে ড্যাফোডিল, এগুলার ভিতরেই ডোমিনেন্স ঘুরে ফিরে কিন্তু এগুলোর মধ্যেই আপনাদের রেখেছি। এই 5-6টা 4টা 5টা স্টকের মধ্যেই রেখেছিলাম। তো 300-400 স্টক সাজেস্ট করি, এগুলো ভিডিও না দেখে অনেক কমেন্ট করে ফেলেন, এগুলো খুবই দুঃখজনক। এগুলা না জেনে কোনো কিছু কমেন্ট করবেন না, সবগুলো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। দেখবেন আমি এই অল্প করে স্টক সাজেস্ট করি, দেখাই অনেকগুলো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় মার্কেট, কিন্তু ফাইনালি আমি এসে 2-3টার দিকে কিন্তু জোর দিয়ে দিই। তো এখন চলুন দেখে আসি ব্র্যাক ব্যাংক জিকিউ বল পেন। ব্র্যাক ব্যাংক ওই যে অনেক লোয়ার থেকে বলেছিলাম যে ঘোরার সময় হয়ে যাচ্ছে, এখন কিন্তু ঘুরলো। ব্র্যাক ব্যাংক ঘুরলো, এবার জিকিউ বল পেন দেখে আসি জিকিউ কি হলো আজকে। জিকিউ এই যে প্যারালাল থেকে আজকে আবার ট্রেন্ড নিল। ঠিক আছে, ওরা যখন ট্রেন্ড নেয় আর আরো কয়দিন বাড়তে পারে, যে এখান থেকে 4-5 দিন যদি বাড়ে ও 700-720 টাকা 30 টাকা চলে যেতে পারে, ঢেউ ঢেউ কিন্তু বাড়তেছে। এখন এই যে এখন এই স্টকটি নিলে যদি কেউ মনে করেন 30-40 টাকার গ্যাপের জন্য নিবেন, তাহলে জিকিউটা নিতে পারেন। এখান থেকে 20-30-40 টাকা গ্যাপ দিবে জিকিউ, ও কনফার্ম করেছে ট্রেন্ড। এই যে এই লেভেলটা যখন ক্রস করেছে 685-84 যখন ক্রস করেছে, তখনই ও একটা ট্রেন্ড নিয়ে ফেলেছে। এখন 719 দেখায়, এই যে এখানে দেখেন ওয়েভলেন্থে। এটা খুবই পজিটিভ একটা ব্যাপার। সো আপনারা যারা রিস্ক নিতে পছন্দ করেন প্রফিটের জন্য, তারা এই স্টকটি জিকিউ বল প্ল্যানটি এখন নিতে পারেন। তাহলে জিকিউ আমি নোট করে রাখলাম। এই যে এখন জিকিউ ভালো করবে, এখন আপনাদেরকে আমার সাজেস্ট করা উচিত না যে জিকিউ কিনবেন, জিকিউ মাস ভালো করবে। তো জিকিউ ভালো করবে, এখন জানতেছি যে এটা ভালো করবে না, এটা নিয়ে আবেগে ধরে রেখে তো লাভ নাই, একটা ফ্রেমে বন্দি থেকে তো লাভ নাই। আমরা লিবারেল মার্কেট নিয়ে আমরা উন্মুক্ত, যখন যেটা ভালো করবে আমরা সেটা নিয়েই কথা বলবো। আমি তো বক্সে বন্দি থাকবো না যে ভাই এটা ভালো করবে, 3 মাস পরে থাকলেও জোর করে কিছু অ্যানালিস্ট আছে ভাই এইটাই ভালো হবে, এইটাই ভালো করবে, এইটাই কিনেন জোর করে করে 6 মাস পার করেও ভালো করতে পারে না। এই ধরনের বক্সের মধ্যে আমি বন্দি থাকতে চাই না। যেটা ভালো করবে ফেয়ারলি, আমার কোনো শেয়ারের প্রতি ফ্যাসিনেশন নাই, আমার কোনো শেয়ারের প্রতি ভালোবাসা আবেগ নাই। আমার ইন্ডিকেটর যা নির্দেশ করবে আমি আপনাদের তাই বলবো। অমুক শেয়ার ভালো হবে, ইন্ডিকেটর বলছে ডাউন হবে, আমি বলবো ভালো হবে। এর মধ্যে আমি ভাই নাই, যেটা খারাপ হবে বলবো খারাপ হবে, যেটা ভালো হবে সেটা বলবো ভালো হবে। এতে আপনাদের ভিডিও ভালো লাগুক আর না লাগুক, এতে যারা উপকৃত হন তারা কিন্তু উপকৃত হবে, যারা বোঝার ভিডিও দেখে তারা ঠিকই ক্যাচ করে প্রফিট নেবে। আর যারা বুঝতে পারবেন না তারা ভিডিওগুলো সব দেখবেন মনোযোগ দিয়ে। আমার ভিডিওটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই আপনাদের ব্রেন একসময় খুলে যাবে সবগুলো ভিডিও দেখতে থাকলে। এবার চলুন দেখে আসি খান বাদার্স। খান বাদার্স অনেক আগের থেকে আমি বলেছিলাম যে খান বাদার্স লাইনে আছে প্যারালালে, ও যদি কখনো একটা ইয়ে ক্রস করে। আজকে কি হয়েছে আমি তো খেয়াল করি নাই, খান বাদার্স আজকে আসলে কি করেছে। ও খান বাদার্স, এই যে দেখেন এখানে এগুলা কি বলে জানেন, ক্রিম স্টকস, ক্রিম আইটেম। যদিও আমাদের ল্যাঙ্গুয়েজে আইটেম বলা ঠিক না, সবসময় স্টকস বলতে হয়। এগুলো আসলে অনেক অপরাধ। এডুকেটেড মানুষের আইটেম বলা যাবে না, স্টক বলতে হবে অলওয়েজ। তো এখানে এই স্টকসটি দেখুন এখন ক্রিম স্টকস, এইটা পার হলেই কিন্তু একদম ধুমধারাক্কা একটা টান আসতে পারে। সো রেডি, ফুল রেডি খান বাদার্স, আপনারা নোট করে রাখেন। আমি খান বাদার্স ইনশাল্লাহ নিব, আমার ভালো লেগেছে। আমি ঝুঁকি নিয়ে জিকিউ কখনোই কিনি নাই, এইবার কিনবো, 2 দিনের জন্য হলে আমি কিনবো, এই যে বলে রাখলাম আপনাদের। এবং আমি আপনাদের দেখাবো ঈদের পরে, কালকেই এন্ট্রি নিতে পারি হয়তো। তাহলে এরপরের স্টকসটি চলুন দেখে আসি। অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স গ্রুপ অনেক পড়ে দেওয়ার পরে আবার একটু মাথা তুললো। অ্যাপেক্স ট্যানারি একটু মাথা তুললো, এখান থেকে কিন্তু কি এই যে বেশি কারেকশন না নিয়ে যখন ঘুরায় এনগালফিং করেছে, তখন ও কিন্তু আরেকটা ওয়েভ দিবে, এটা খুবই পজিটিভ। এই যে দেখেন এখানে এখানে ট্রেন্ড লাইন যদি আঁকেন, এইখানে এইভাবে বুঝতে হবে কিভাবে করেছে। এই ট্রেন্ড লাইনটা এসেও খুব বেশি, এখান থেকে 0.61 যতটুকু বেড়েছে তার 0.38 বা 0.61 যদি কারেকশন না হয় সে আরেকটা ওয়েভ নেয়। সো
1 2 3 4 5 6 ও আরো আরো ওয়েভ নিবে। তো ইলিয়ট ওয়েভ অনুযায়ী 5টা হয়, কিন্তু আমার যেটা মনে হচ্ছে ও আরো একটা ওয়েভ নিবে। তাহলে এটা আবার নলেজে নিতে পারেন। এরপরে স্পিনটা দেখে আসি। স্পিনটা কিন্তু সব পালে ও কিন্তু ডাউন ট্রেন্ডে আছে, ও থামেনি। তো স্পিন সম্পর্কে এখন সতর্ক থাকুন। এরপরে চলুন দেখে আসি অ্যাপেক্স ট্যানারি পরে যমুনা ব্যাংক, দেশবন্ধু, এসআই পিএলসি। যমুনা ব্যাংক কি বলে? যমুনা ব্যাংক কি দেবে? যমুনা ব্যাংকের গ্রাফে অনেকগুলো ব্যাংকের ভিতরে শুধু আপ ট্রেন্ড আছে, যমুনা ব্যাংকটা প্লে হচ্ছে। এটা ধরে নিতে পারেন যারা ব্যাংক লাভার তারা যমুনা ব্যাংকে থাকতে পারেন। আমি কখনো ব্যাংক কিনি না, এসবের মধ্যে আমি নাই। তাহলে যমুনা ব্যাংকের পরে দেখবো হচ্ছে এসআইপিএলসি। এসআইপিএলসি যে আজকে একটা টার্ন নিল, এটা 3 তারকা দিয়ে রাখেন। কেন 3 তারকা দিবেন? আরো একটা গ্রাফ দেখাই। এই যে দেখুন আজকে একটা ব্রেকআউট হয়েছে এসআইপিএলসি। তো এই যে একটা ব্রেকআউট নিল, তার মানে কি ও কিন্তু একটা প্লে হবে, শক্ত প্লে হওয়ার জন্য রেডি। তাহলে এসআইপিএলসি আমি আপনাদের বাই সাজেস্ট করলাম, এটা কিনেন। এরপরে এখানে সবগুলো গ্রাফ এখন পজিটিভ দেখাবে। সবচেয়ে ভালো হয় ইয়েতে দেখে আসি, ওয়েভ লেন্থে দেখলে আর একটু ক্লিয়ার হওয়া যায়। এই যে ওয়েভ লেন্থে এখন কোন ট্রেন্ড ইনস্ট্রাকশন দেখায় 88, আছে কততে এখন? 80-তে। 88 পর্যন্ত যেতে পারে নির্দ্বিধায় এটা। তাহলে এরপরে আরেকটা আগে একটা গ্রাফ ছিল এসআইপিএলসির আগে দেশবন্ধু। দেশবন্ধুটা গতকালকে ভিডিওতেই দেখেন আমি বলেছিলাম, ভিডিওগুলো সব বের করেন। দেশবন্ধু যেহেতু ভলিউম কম ও রেডি হচ্ছে, এবং আজকে কিন্তু কি হলো যে বলেছি দেশবন্ধু বাই করতে পারেন, আজকে 6-7% বেড়ে গেছে। এই যে দেশবন্ধু এখান থেকে আরেকটু ভালো হবে, যেহেতু ভলিউম কম এখান থেকে একটা প্লেও হতে পারে, সবই সম্ভব। তো দেশবন্ধুর পরে এসআইপিএলসি দেখা শেষ, অনেকদিন পরে এমআরএল লয়েড কি করেছে? বাড়লো। এই যে হঠাৎ করে অনেকদিন পরে যে একটা স্টক বাড়তেছে, এখান থেকে শুরু হয়েছিল, এখনো কোনো ইয়ে করেনি কোনো। এই যে দেখুন ট্রেন্ড লাইনে এই বাড়লো কমলো, এই যে এখানে বাড়লো কমলো, এবার মাঝে মাঝে বক্সের ভিতরে দেখেন ও বাড়তেছে কমতেছে। তো ও যখন বক্স আউট হবে তখন কিন্তু একটা ব্রেক আউট নেবে। তো যদি বক্স আউট হয় তাহলে এটা ভালো হতে পারে, কিন্তু প্রথম দিনেই ভালো হওয়া কোনো স্টকসে আপনারা ঢুকবেন না ট্রেন্ড না আসা পর্যন্ত। তাহলে এবার চলুন দেখে আসি এই যে নাভানা ফার্মা। নাভানা ফার্মা 63 যাবে বলেছিলাম, এবং এখান থেকে ব্রেক আউট হলেও ট্রেন্ড নেবে বলেছি। এখন দেখুন অলরেডি নাভানা ফার্মার আজকে ব্রেকআউট নিয়ে অনেক উপরে তুলে নিচে নামছে। এই যে নিচে নামলো, এখান থেকে কিন্তু একটা ডিস্ট্রিবিউট হয়েছে। কালকে দেখবেন একটা রেড ক্যান্ডেল দিয়ে দিয়েছে। তো এখান থেকেও একটা কারেকশন হওয়ার চান্স আছে। এখন নাভানা ফার্মা এই স্টেজে কিনবে না, কারেকশন হয়ে থেমে যদি আরেকটা ওয়েভ তৈরি করে ঠিক ওই জায়গায় স্মার্ট ইনভেস্টররা কিন্তু ওখানেই কিনবে। এই জন্য ওয়েট করছি আমি। আমি যতক্ষণ একটা ভাঁজ না দিবে ততক্ষণ এটাকে এই ট্রেন্ডে কিনবো না। বুঝতে পারছেন আশা করি। তারপরে নাভানার পরে সোনারগাঁ। সোনারগাঁ বলেছিলাম যে 45 হবে, আজকে দেখেন হয়ে গেছে। ফরকাস্ট তো এগুলাই করেছি যে সোনারগাঁ 45 হবে নাকি, আমি বলি নাই। আমি বলেছি যে সোনারগাঁ 45 হবে, কিনতে বলি নাই, বলেছি যে এখান থেকে একটা যেহেতু শর্ট রেঞ্জ আছে, যাদের হাতে আছে 3-4 টাকার একটা 5 টাকার প্রফিট আছে, এটুকু কিনে নিতে পারেন, ম্যাচিউর গুলো ছাড়বেন, আর এগুলো আস্তে আস্তে পাকতে থাকবে। নতুন করে ঢোকার দরকার নেই, এরকম বলেছি। তাহলে এই যে যাদের হাতে ছিল 41 টাকায়, ওরা যদি আরো 5,000 10,000 শেয়ার কিনেছেন, এই যে 5 টাকা 5-10 50,000 পেয়ে গেলেন। 1,000 কিনলে 5,000 পাইলেন, ঈদের হাত খরচ হয়ে গেল। ঠিক এটুকুই আমি আপনাদের নির্দেশনা দিয়েছি যে 40 থেকে বলেছি 45-46 হবে, এইটুকুই আপনাদের বলেছি। আগের ভিডিওগুলো একটু ভালো করে দেখেন প্লিজ। এরপরে চলুন দেখে আসি সাপোর্ট। সাপোর্ট হঠাৎ করে টানলো। এই যে হঠাৎ করে টানা শেয়ারগুলো যদি অনেক বিগ ভলিউম হয়, সেই ক্ষেত্রে শুধু নজরে নিবেন, আদারওয়াইজ নেওয়া যাবে না। ভলিউম খুব একটা হয়নি, তো এটাকে কাউন্টে নিচ্ছি না।
সামান্য একটু বেড়েছে, এটা কোনো কাউন্টেবল কিছু না। একদিন হঠাৎ করে একটা শেয়ার বাড়তেই পারে। রিলায়েন্স ইন্স্যুরেন্স দেখে আসি। এই যে রিলায়েন্স ইন্স্যুরেন্সটা এখানে থেমে গতকালকেই বলেছিলাম যে লাইভে বলা আছে যে এটা ঘুরতে পারে। এটা এই যে 95 টাকার একটা এম আকৃতির গ্রাফ নেয়, আর যদি এম আকৃতির গ্রাফটাকেও ক্রস করে তাহলেও বড় একটা র্যালি হতে পারে। এগুলা একটু নজরে রাখবেন। রিলায়েন্সের সামনে তাহলে 91, এখানে 4 টাকার একটা ইজি গ্যাপ আছে। এই 4 টাকা কিন্তু গ্যাপ হবে, পরবর্তী কি কি হবে পরবর্তীটা পরবর্তী হিসাব। যদি ব্রেকআউট নেয়, ব্রেকআউটের আগে কখন আপনি কনফার্ম হতে পারবেন না। গেল আজকে তাহলে রিলায়েন্স দেখালাম, এবার কপার টেক দেখাই। চলুন কপার টেক কি করলো। কপারটেক কি করেছে, এই যে এটাকে অনেক দিন পর, সরি, কপারটেক কপারটেক এই যে এখান থেকে একটা ওয়েভ নিয়ে ও এইখানে এসে কারেকশন দিয়ে হালকা একটু উপরে উঠে আছে, এটা পজিটিভ, কিন্তু এখান থেকে মারছে। সো এখান থেকে কপারটেক কালকে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে উঠে যায় তাহলে ওর ট্রেন্ড আরো শক্তিশালী হবে। কপারটেক আমি কিন্তু বলেছিলাম যে এই যে 21 টাকা থেকে একটা ব্রেকআউট হয়েছে, ও 42 টাকা প্রাইস আপনারা ধরে নিয়ে একে ট্রেডে রাখবেন। কপারটেক আমার অনেক আগে দেখেন কপারটেক নিয়ে একটা ফরকাস্ট করা ছিল যে ও ভালো হবে, আস্তে 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 ভালো হচ্ছে কপারটেক। কপারটেক নিয়ে বলেছিলাম, মীর আক্তার নিয়ে বলেছিলাম, যেগুলো স্টক নিয়ে বলেছি সবগুলো ভালো হচ্ছে আল্লাহর রহমতে। তো এখন কপারটেকের পরে কোনটা আছে চলুন দেখে আসি। বিএনআইসিএল, আরটি ফুড, মেঘনাপেট। মেঘনাপেট বলেছিলাম যে 100 হলেও কিনেন, কিনেছিলেন আপনারা? কিনেন নাই তো। যে বিএনআইসিএল এখানে থেমে আবার বাড়লো। এখানে একটু বিএনআইসিএলটাকে অবজারভেশনে রাখবেন, এখন এটা নিয়ে কোনো সিদ্ধান্তে যাবেন না। বিএনআইসিএল এর পরে দেখে আসি আরডি ফুড, মেঘনাপেট। আরডি ফুড যে ছোট ছোট দুইটা কারেকশন নিয়েছে, এটাকে তেমন কোনো কারেকশন ধরবেন না। এখান থেকে কালকে বা পরশু আরেকটা কি হবে, বড় একটা গ্রিন ক্যান্ডেল দিবে। আরডি ফুড তার স্ট্যান্ড ঠিক আছে, ও সুন্দর মতো 2 দিন কারেকশন, আবার 2 দিন বাড়তেছে, 2 দিন 3 দিন বেড়ে 3 দিন কারেকশন দিছে। ও খুব, ওর ট্র্যাকে ঠিক আছে, ও স্ট্রং আছে। এই যে কারেকশন যে দিচ্ছে, একটানা না বেড়ে কারেকশন দিচ্ছে, এগুলো স্টক নেওয়া যায়, এগুলো খুব পরিকল্পিত প্লেয়ার। তো এগুলা স্টকে থাকা আপনি নিজেকে সেফ মনে করবেন। তারপরে আরডি ফুডের পরে চলুন মেঘনাপেট। মেঘনাপেটটা আমি আজকে নিতে চেয়েছিলাম, আমার কাছে ম্যাচিউর টাকা ছিল না, দুঃখজনক। এই যে 70, আমার একটা ধারণা যে এখান থেকে 90 টাকা ইজিলি হয়ে যাবে। তাহলে এখান থেকেও 20 টাকার একটা ইজি গ্যাপ আছে। এগুলা এগুলাতে ঢুকে পড়তে হবে, টাকা ইনকাম করতে হলে এগুলা মিস করা যাবে না। এই ট্রেন মিস করবেন মানে সব শেষ। এই ট্রেনটা মিস হয়েছে কোথায়, এই যে 30 থেকে ঝুঁকি নেওয়া শুরু করা লাগবে। এখানে ব্রেকআউট 30 থেকে 60 হয়েছে, থামেনি। 60-এর পরেও যেহেতু র্যালি রাখছে, তাহলে আর 3 গুণ কত, 90। এখন এখান থেকে 90 হবে। তো এগুলা মিস করা যাবে না, ট্রেন এগুলা ধরতে হবে। প্রফিট করতে হলে, যদি এই মার্কেট থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে এগুলা ট্রেন ধরতে হবে। এগুলা ট্রেন মিস করবেন তো এই মার্কেটে থাকা 16 আনাই বৃথা। অ্যাপেক্স স্পিন দেখে আসি চলুন। অ্যাপেক্স স্পিন তো ডাউন ট্রেন্ড বলেছিলাম আগে। এরপরে আছে রবি, কনফিডেন্স সিমেন্ট, লাফার্জ। রবি দেখাবো না, অনেক বড় ক্যাপ সাইজ। তারপরেও দেখে আসি অনেকের হাতে রবি আছে, কি সিদ্ধান্ত নিবেন। এই যে রবি এখান থেকে একটা বাড়তেছে, একটু বাড়তে পারে। রবি কি হয়, রবি অনেক সময় কিন্তু আবার 8-10 টাকা গ্যাপ দিয়ে দেয়। ও যদি এখান থেকে অনেক বড় ভলিউমের কিছু শেয়ার ভালো হচ্ছে এর মধ্যে, এগুলা সিগনিফিকেন্ট, মার্কেট যদি ভালো হয় রবি ভালো হতে পারে, বেস্ট হোল্ডিং ভালো হতে পারে, এরকম বড় ক্যাপ সাইজের কিছু স্টক কিন্তু রেডি হচ্ছে। তো রবিটা যাদের হাতে আছে একটু একটু হোল্ড করতে পারেন, আবার যখন ট্রেন্ড নষ্ট হবে তখন সেল করে দিবেন। এরপরে কনফিডেন্স সিমেন্ট কি বলে, কনফিডেন্স সিমেন্ট তো ওই যে দেখলাম আগে বাড়তে ছিল, ওই যে অনেকদিন পরে ওইটাকে ক্রস করে উড়ে গেছে। তো ভলিউম কি অবস্থায় দেখে আসি। ভলিউম
ভলিউম ভলিউম খুব একটা হয়নি। সো এটাকে যদি এখানে এন্ট্রি নেন আপনারা, এই যে ৬৬, ৬৭ বা ৭০, ৬৬ প্রাথমিকভাবে ধরবেন, এরপরের স্টেজ ৭০ ধরবেন, কনফিডেন্স দিবেন। এরপরে আর কি আছে, লাস্ট লাফার্স। লাফার্স কি হচ্ছে, আজকে এই যে একটু বেড়েছে, এই যে বাড়তি ট্রেন্ড শুরু হলো, ও বাড়লে আবার ওই যে ৩-৪ টাকা ৫ টাকা দিবে। তো এর চেয়ে অনেক ভালো কিছু স্টক বললাম। তাহলে এবার সামারিতে চলে যাই। সামারিতেও আজকে টেকনোডাকটা দেখাই, আগের শেয়ার টেকনোডাকটা আজকে কোনো কিছুতেই আসে নাই। টেকনোডাক দেখাতে হবে, কারণ টেকনোডাক নিয়ে অনেক ইয়ে হয়েছে। এই যে কন্টিনিউশন প্যাটার্ন, সবুজ রেড সবুজ রেড সবুজ রেড, এখন কালকেও একটা বড় গ্রিন ক্যান্ডেল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। এই যে রেডটা দিল, এটা কিন্তু এর জন্য আজকে শেয়ারটার জন্য অনেক পজিটিভ হয়েছে। কালকে দেখবেন একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হবে। এই যে ভলিউমটা ঠিক আছে, সো টেকনোড্রাক এখনো বাই সাজেস্ট। এরপরে ট্রাভেলস এন্ড লাইজার সেক্টরটা যেহেতু ভালো করতেছে আপনাদের, চলুন এর ট্র্যাকের বাইরে সিপাল দেখে আসি। ২ দিন বেড়েছে, একদিন কারেকশন, ও আবার বাড়তে পারে, ও কিন্তু একটা ভালো ট্রেন্ড নিতে পারে। এই যে ৭ টাকার একটা গ্যাপ আছে এখানে, এটা হতে পারে। এরপরে বেস্ট হোল্ডিংসটা দেখে আসি, বেস্ট হোল্ডিংসটা ভালো হতে পারে। এই যে বেস্ট হোল্ডিং যদি এইখানে ১৪.৫ ক্রস করে, তাহলে আমি কিন্তু এই শেয়ারটাকে কিনবো, আপনারা নজরে রাখবেন। তার আগে কেনার দরকার নেই, কারণ এই যে গ্রিনের পরে ছোট একটা গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু আবার ডাউন ট্রেন্ড অনেক সময় হয়। তো এখানে একটু দেখেন ডাউন ট্রেন্ড হয় কিনা, এই জায়গায় অবজারভেশন রাখা। পেনিনসুলা দেখে আসি এই সেক্টরের। পেনিনসুলাটা যেহেতু এনগালফ করেছে, সো এটা আর ভালো হবে না, ও আবার নিচে নামবে। তো সেক্টর ওয়াইজ ভালো হলেও অন্য সব শেয়ার কিন্তু ভালো দেখাচ্ছে না। ট্রাভেলস এন্ড লেজারের সিপালটা একটু ভালো দেখালো, অন্য সবগুলো খারাপ দেখাচ্ছে। তো হঠাৎ করে আজকে উম, অন্যান্য সেক্টর ঘুরেছে। এর ভিতরে আপনাদের বাই সাজেশন যদি বলি, তাহলে SIPLC এবং নাহি এবং টেকনোড্রাগ, এই ৩টা শেয়ার। জিকিউ যারা হাই রিস্ক নিতে পারেন তারা জিকিউ নিতে পারেন। এই কটা শেয়ারের বাইরে আর কোনো কিছু সাজেস্ট করি না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন, এবং পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝবেন না। মাঝে মাঝে দেখে শেয়ার সম্পর্কে কমপ্লিট প্রতিটা রিদম, প্রতিটা ছন্দ যদি মাথায় না বসার, ভিডিও কোনো কিছু, যে কোনো কিছু পৃথিবীতে, যে কোনো কিছু যখন কিছু শুরু করবেন শেষ পর্যন্ত কনসেন্ট্রেশন, মনোযোগ ধরে রাখবেন, তাহলে অনেক লাভ হয়। দেখবেন যে অনেকের, অনেক মেধাবী স্টুডেন্ট অনেক ভালো করে, আবার অনেকেই মেধাবী বাট একটু পড়তেছে, একটু এদিকে মনোদিকে, ওরা কিন্তু ভালো করতে পারে না। যারা ফুল কনসেন্ট্রেশন কোনো কিছুতে দেয়, জীবনের ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক, মেডিকেল সেক্টর হোক, বা যে কোনো সেক্টরে হোক, দেখবেন যে সবচেয়ে ভালো করে যারা ফুল কনসেন্ট্রেশন দেয়। আপনারা ভিডিওতে যখন ফুল কনসেন্ট্রেশন দিবেন, পুরা ভিডিও দেখবেন, তখন এক ধরনের অবজারভেশন হবে। মাঝে মাঝে টেনে, মাঝে মাঝে একটু দেখলেন, এটা দেখলেন, ওটা দেখলেন, পুরা ভিডিওর এটা তো বলছে বা এটা তো বলছে কমতে পারে, কিছুই বুঝলেন না। পুরা ভিডিও দেখলে পুরাটা মাথায় নিলে, এবং একদিনের ভিডিও দেখেও কিছু বুঝতে পারবেন না। প্রতিদিনের ভিডিও ফুল যখন দেখবেন, তখন আপনাদের ব্রেনে বসবে, হ্যাঁ ওর আইডিওলজি, ওর অ্যানালাইসিস এইরকম, মহিম মনোয়ার এইভাবে সাজেস্ট করে, তার স্টক গুলো ভালো করে, কোথা থেকে ভালো করে, কতটুকু প্রাইস টার্গেট দেয়, সব জায়গায় এগুলো মাথায় রাখবেন। আজকে আরেকটা স্টক দেখাই, চলুন সানলাইফটা দেখাই। সানলাইফ ইন্স্যুরেন্স, যে এখান থেকে একটু কি হয়েছে, বার থেকে একটু কারেকশন হয়েছে, কালকে দেখবেন যে ও আবার একটা কি করবে, হয় এখান থেকে স্লো থাকতে পারে, আর যদি বড় গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে দেখবেন যে ও আবার বাড়তেছে। এই যে ৭৮.৪০ পার হলে ও দেখবেন যে ওর বড় একটা র্যালি আছে। আমার তো মনে হয় ও বড় একটা র্যালির জন্য তৈরি হচ্ছে আবার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা, আল্লাহ হাফেজ।